আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। সরি, আমার বৃহস্পতিবার দিন সকালবেলা মেকআপ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমি বৃহস্পতিবার দিন সকালে সত্যি সত্যি একেবারেই ভুলে গেছিলাম। সো আন্তরিকভাবে দুঃখিত। বৃহস্পতিবার দিন আমি যে সময় বলা হয়েছিল ওই সময়ে আপনাদেরকে কোনো কিছুই না জানাতে পারার জন্য। চলেন আমরা আজকে চতুর্থ অধ্যায়টা শুরু করব। অধ্যায় 3 আমাদের শেষ হয়ে গেছে, আমরা চতুর্থ অধ্যায় শুরু করব ইনশাল্লাহ আজকে নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু কথাবার্তা বলে নিব। এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার, প্রচুর টপিকস আছে এই চ্যাপ্টারে, এবং এই চ্যাপ্টারটা আপনাদের প্রথম পত্রে বেশ পীড়াদায়ক একটা চ্যাপ্টার। প্রথম পত্রে আপনারা যে চ্যাপ্টারগুলায় একটু পেইন খাবেন তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে এই নিউটনিয়ান বলবিদ্যা, আর একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, অধ্যায় 7। সো আমি চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রতিটা টপিক সংক্রান্ত যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে সেগুলো দেখানোর চেষ্টা করে যাব। এবং আমি আশা করব আপনারা শুরু থেকেই প্রত্যেকটা কনসেপ্ট আস্তে আস্তে মাথায় নিয়ে রাখবেন। এই কারণে নিউটনিয়ান বলবিদ্যার প্রচুর জিনিসপত্র অ্যাকচুয়ালি শুধু ফিজিক্সে না, পরে যে দেখবেন যে আপনারা যে গণিত আছে, গণিতের স্থিতিবিদ্যা অংশেও অনেক কিছু অ্যাকচুয়ালি এখানকার কাজে লাগবে। ওকে, চলেন শুরু করি। আমি শুরু করব নিউটনিয়ান বলবিদ্যা লেকচারটা কেন্দ্র বিমুখী বল এবং সুতার টান দিয়ে। মানে আমরা যেখানে গতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ করেছিলাম অ্যাকচুয়ালি সেটার সঙ্গে লিঙ্কড আপ করব। গতিবিদ্যায় কিন্তু আমরা লাস্ট টপিক হিসেবে যেটা পড়ছিলাম সেটা ছিল কেন্দ্র বিমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ ছিল লাস্ট টপিকটা। তাহলে এখানে আমরা শুরু করব কি দিয়ে? কেন্দ্র বিমুখী বল এবং সুতার টান দিয়ে। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে কেন্দ্র বিমুখী বলটা কিভাবে আসবে, কখন আসবে, এবং সুতায় টানটা কিভাবে তৈরি হবে, এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে কোনো একটা সুতায় টান বল পাচ্ছি। সুতরাং এইটা আমি আগে আপনাদেরকে একটু বুঝিয়ে নিব যে ধরেন একটা সুতার মাথায় একটা বস্তু রেখে যদি আপনি ওই সুতাটাকে ঘোরাতে শুরু করেন তাহলে কিন্তু দেখা যায় যে সুতার উপরে একটা টান বল তৈরি হয়। বা আপনার আঙ্গুলের গোড়ায় একটা সুতা বেঁধে তারপর যদি আপনি অ্যাকচুয়ালি কোনো বস্তুকে ঘুরান সেক্ষেত্রেও একটা টান বল তৈরি হয়। এখন এই যে টান বলটা, এই টান বলটার প্রকৃতি কিরকম হবে বা টান বলের পরিমাণ কতটুকু হবে সেটা নির্ণয় করা আমাদের উদ্দেশ্য। এইবার আমি একটু টান বলটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখিয়ে নিব। কারণ হচ্ছে টান বল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কোন দিকে কাজ করে, বলের ডিরেকশনগুলো জানাটা খুব জরুরি। কারণ ডিরেকশন যদি না জানি আমরা সেক্ষেত্রে এই যে বলের যে ব্যালেন্স করাটা, ভেক্টর ব্যালেন্স করাটা খুব কষ্টকর হয়ে যাবে। সো আমি অ্যাকচুয়ালি বলটা আপনাদেরকে আগে বুঝিয়ে নিতে যাচ্ছি। সো চলেন আমি বলটা আপনাদেরকে আগে বুঝিয়ে দিই। প্র্যাকটিক্যালি পুরো জিনিসটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিব। ওকে, একটা মিনিট। দেখেন আমার হাতে এইখানে এই যে সাদা রঙের একটা সুতা আছে, সুতার মাথায় একটা বস্তু বাঁধা আছে। এখন দেখেন আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে বলটা কিভাবে তৈরি হয়, কোন দিকে কাজ করবে, টান বল কিভাবে তৈরি হবে, কিভাবে কাজ করবে সেটা বোঝা। জিনিসটা দেখেন, একটু খেয়াল করেন, আমার এক হাতে এই বস্তুটা ধরা আছে, আর এক হাতে সুতাকে আমি বল দিলাম এই দিকে। বল দিচ্ছি কোন দিকে? ডান দিকে। তাহলে আমার ডান দিকের প্রযুক্ত বলটা এখানে এই বস্তুটাকে সরানোর কথা,
কিন্তু বস্তু কি সরতে পারতেছে? বস্তু তো সরতে পারতেছে না। একটু ভালো মতো খেয়াল করেন। আমি এই যে কালো রঙের এই বক্সটাকে বাঁধছি একটা এরকম সাদা রঙের সুতা দিয়ে। তারপরে আমি এই সুতার উপরে একটা বল দিলাম, বেশ জোরে একটা বল দিলাম, ডান দিকে একটা বল দিলাম। ওমা, সুতা ছিঁড়ে চলে আসছে। খুব খারাপ হলো। সো আবার একটু সুতাটাকে বেঁধে নেই, 1 মিনিট টাইম দিন। সো এই যে দেখেন, আমি সুতা বাঁধছি একটা, তারপর হচ্ছে এইখানে সুতাটাকে ধরে আমি যখন টানতেছি, এই বস্তু কি সরতেছে? সরতেছে না কেন? কারণ তার উপরে লব্ধি বল জিরো হয়ে যাচ্ছে। এখন লব্ধি বল জিরো হওয়ার মানে কি? আমি যে বলটা দিচ্ছি তার সমান এবং বিপরীতমুখী একটা বল এই সুতার উপরে কাজ করতেছে। তাহলে এই যে প্রযুক্ত বলের উল্টো দিকে যে বলটা কাজ করতেছে সেটাই টান বল। তাহলে এই যে সুতাটায় আমি ডান দিকে যখন বল দিচ্ছি, তাহলে উল্টা দিকে কি বল কাজ করতেছে? টান বল কাজ করতেছে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে টান বল। এখন আসেন, আমি যদি এই বস্তুটাকে ঘুরাই কিরকম? এই বস্তুটাকে, এই যে সুতার মাথায় বস্তুটাকে রাখছি, রেখে এইভাবে ঘুরাবো, এই যে দেখেন এভাবে ঘুরাচ্ছি। এখন আপনি যদি এইভাবে বস্তুটাকে ঘুরাতে যান, ঘূর্ণনের সময় আপনার আঙ্গুলের উপরে দেখবেন একটা বাইরের দিকে টান বল কাজ করে। আঙ্গুলে একটা চাপ লাগে, এই চাপটা কিন্তু ভিতরের দিকে না, বাইরের দিকে মনে হয়। সুতরাং এই যে একটা বস্তুকে আমরা যখন ঘুরাবো, এই যে যখন ঘুরাচ্ছি, খেয়াল করেন, একটা বৃত্তাকার পথ তৈরি করে বস্তুটাকে আমি ঘুরাচ্ছি। তাহলে বস্তুটাকে ঘুরানোর সময় সুতার উপরে কতটুকু টান বল আসবে, সেই টান বলটা আমরা আজকে ক্যালকুলেট করব। সো কেন্দ্রবিমুখী বল এবং টান বল এই দুইটাকে ব্যালেন্স করে আমরা ক্যালকুলেট করব। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে অ্যাকচুয়ালি কেন্দ্রবিমুখী বল বলে কিছু নাই, পুরোটাই কেন্দ্রমুখী বল। কিন্তু আমাদের যে এইচএসসির ফিজিক্স বইগুলো, যারা বইগুলো লিখছেন যে স্যাররা, ওই স্যাররা তো আমাদের থেকেও অনেক জ্ঞানী। যে স্যাররা বইগুলো লিখে রাখছেন তারা কিন্তু ফিজিক্স নিয়ে আসলে একদম পুরো জীবনটাই কাটাইছেন। এখন তারা বইয়ে কেন কেন্দ্রবিমুখী বলের কথা উল্লেখ করছেন? যাতে করে আমরা আমাদের লেভেলে সহজে বুঝতে পারি আসলেই কেন্দ্রবিমুখী বল বলে কিছু নাই, সব কিছুই কেন্দ্রমুখী বল। কিন্তু আমি কোনো আর্গুমেন্ট, যুক্তি, তর্ক, গল্পে যাব না। কারণ হচ্ছে কেন্দ্রবিমুখী বল হিসেবে জিনিসটাকে প্রকাশ করা, গাণিতিক সমীকরণগুলো প্রকাশ করা খুব ইজি। কিন্তু যদি শুধু কেন্দ্রমুখী বল বলি, তাহলে আপনাদের কপালে শুধু দুর্গতি না, শনির দশা লেগে যাবে। সো এই জন্য আমি বইগুলা যেভাবে কেন্দ্রবিমুখী বল হিসেবে দেখিয়েছে, আমি ঠিক হুবহু সেইভাবেই দেখিয়ে যাব, যাতে করে আপনাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি না হয়। সুতরাং এইটা আমি বারবার রিমাইন্ডার দিই একটা কারণে, অনেক ভাইয়া, অনেক স্যার অ্যাকচুয়ালি যেটা করেন, এটা নিয়ে শুধুই তেনা পেঁচান যে না, কেন্দ্রবিমুখী বল বলে কিছু নাই, শুধুই কেন্দ্রমুখী বল। তখন যদি আপনি কেন্দ্রমুখী বল হিসেবে দেখেন, তাহলে প্রতিটা সমীকরণকে কেন্দ্রমুখী বল হিসেবেই ডেভেলপ করতে হবে। কিন্তু বইপত্রগুলো কিন্তু সব সমীকরণকে কেন্দ্রমুখী বল হিসেবে ডেভেলপ করে নাই। তাহলে দেখেন, আমার যেহেতু বই থেকেও জিনিসপত্র পড়তে হয়, বইয়ের ইকুয়েশনটা বুঝতে সহজ যে তাই হবে, সেটাই তো বোঝাটা ভালো, তাই না? ওকে, যাই হোক, এটা নিয়ে টানা হেঁচড়া না করি, টানা পেঁচাইলে টানা 7 দিন পেঁচানো যাবে। সো তাহলে দেখেন, সুতার টানের একটা ব্যাপার গেল, আর একটা ব্যাপার একবারে বলে দিই। ধরেন এই যে সুতাটা আছে, এই সুতাটাকে আমি টান দিব দুই পাশ থেকে, এই যে দুই পাশ থেকে টান দিব। সো এখান থেকে আমি সুতাটাকে ধরলাম, এখান থেকে সুতাটাকে ধরলাম। তো টান বল কোন দিকে কাজ করবে, দ্যাট ইজ এ কোশ্চেন। দেখেন, এই যে আমি সুতায় যখন এই বস্তুটাকে ঝুলিয়ে রাখছি, একটা সুতায় ঝুলিয়ে রাখছি, সুতাটা কি টান টান হয়ে আছে না? দেখেন, আমরা এই সুতাটাকে যদি দুইটা পার্ট হিসেবে চিন্তা করি, একই সুতার দুইটা পার্ট, ভালো মতো দেখাচ্ছি আমি আপনাদেরকে। সুতাটাকে এখানে একটু প্যাচ দিই বোঝার সুবিধার্থে। খেয়াল করেন, আমার হাতে সুতার দুইটা পার্ট। এই যে যে বস্তুটা বাঁধা আছে, এই সুতাটা টান টান হয়ে আছে, কিন্তু এই সুতার তলায় কিছু বাঁধা নেই, এটা কি টান টান হয়ে আছে? এটা কিন্তু একটু বাঁকা হয়ে আছে। খেয়াল করেন, এই যে ডান পাশের এই সুতাটা, যার তলায় কিছু বাঁধা নাই, এ কিন্তু টান টান হয়ে নেই, এ নর্মালি ঝুলে আছে। কিন্তু এই যে বাম পাশে যেখানে বাঁধা আছে একটা বস্তু, এই সুতাটা কিন্তু কমপ্লিটলি টান টান হয়ে আছে। তাহলে একটা সুতা টান টান কখন হবে? যদি বল দেওয়া হয়। বল ছাড়া টান টান হবে না। এখন তাহলে টান বল কোন দিকে কাজ করবে? এই যে সুতাটা যেখান থেকে ঝুলিয়ে দিলাম,
ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, তাহলে ওজনের উল্টা দিকে টান বল কাজ করে। এইটা আমি ব্যালেন্সিং করে দেখাবো আপনাদের, টেনশন নিয়েন না। আর আবার যদি আমরা বলটা দুই পাশ থেকে দেই, যে দুই পাশ থেকে বল দিচ্ছি, তখন টান বল কাজ করবে সুতায় কোন দিকে, ভিতরের দিকে। সো আমি একবারে জিনিসগুলো দেখিয়ে রাখতেছি যাতে পরে পড়ার সময় আমাদের মনের মধ্যে কোশ্চেনটা ওইভাবে তৈরি না হয়। ঠিক আছে, চলেন এবার তাহলে আবার স্লাইডে ফেরত যাই আমরা ইনশাল্লাহ। সো ভিডিও অফ করে দিচ্ছি আমি ইনশাল্লাহ। সো এই যে কেন্দ্রবিমুখী বল এবং সুতার টান, তাহলে চলেন আমরা ঘটনাগুলো দেখি কি হয়। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের উপরে কোনো বিন্দুতে একটা বস্তু ঘূর্ণায়মান, তার মানে একটা সুতার আগায় একটা বস্তুকে বেঁধে আমি বৃত্তাকার একটা পথে ঘোরাচ্ছি। এখন তাহলে বৃত্তের একটা রেডিয়াস আছে। সো বৃত্তটার একটা রেডিয়াস আঁকলাম, ধরলাম এই রেডিয়াসটা আর। এখন কেন্দ্র বিমুখী যে বলটা, এটা হবে এম ভি স্কোয়ার বাই আর। কেন? কারণ আমরা কি করে আসছি, আমরা যেটা পড়ে আসছি গত অধ্যায়ে কেন্দ্রমুখী বলের প্রতিপাদনটা খুব সুন্দর মতো করাইছি। ভি স্কোয়ার বাই আর, এ সমান ভি স্কোয়ার বাই আর ছিল। তাহলে ত্বরণের সঙ্গে ভরকে গুণ করলে কি পাবো, বল পাবো এম ভি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রবিমুখী বল আমার যে কেন্দ্রবিমুখী বলটা আসবে, এটা হবে এফ সি দ্বারা আমরা প্রকাশ করি। সি দিয়ে সেন্ট্রিফিউগাল বোঝানো হচ্ছে। সেন্ট্রিফিউগাল মানে কেন্দ্রবিমুখী, ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এখন দেখেন, এই যে কেন্দ্র বিমুখী বলটা, এইটাকে আমরা শুরুতেই দুইটা ভাগে ভাগ করে ফেলবো। এক হচ্ছে অনুভূমিক বৃত্তাকার পথে যদি ঘুরাই, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সিলিং ফ্যান। দেখেন অনুভূমিক বৃত্তাকার পথ, তার মানে যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরতেছে সে একটা অনুভূমিক তলে থাকবে, এবং এই অনুভূমিক বৃত্তাকার পথের এক্সাম্পল হচ্ছে সিলিং ফ্যান। এখন আমরা যদি একটা বস্তুকে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরাতে যাই, ঘটনাটা কিরকম হবে সেটা আগে দেখি। কোনো একটা বস্তু ঘুরতেছে এই যে অনুভূমিক বৃত্তাকার পথে, তাহলে বস্তুটা পরিধির উপরে যখন আসে, এই যে দেখেন তার কেন্দ্রবিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর, ওজন এম জি, আর সুতার টান টি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এইখানে সুতার টান যেটা আছে, এই সুতার টানটা কেন্দ্রবিমুখী বলকে ব্যালেন্স করতে হবে। কেন ব্যালেন্স করতে হবে? কারণ বস্তু সব সময় পরিধির উপরে থাকবে। একটু খেয়াল করে দেখেন, টান বলের ডিরেকশন কোন দিকে হবে এইটা বোঝাটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যে টান বল কোন দিকে কাজ করবে। এইটা অ্যাকচুয়ালি সিনারিও অনুযায়ী, সিনারিও থেকে ডেভেলপ করাটা সবচেয়ে সুন্দর। মানে ঢালাওভাবে টান বল সবসময় প্রযুক্ত বলের বিপরীত দিকে হবে, এইটা অ্যাকচুয়ালি বলতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা ছোট্ট কিছু সমস্যায় পড়ে যাব। সো আমি অ্যাকচুয়ালি সবসময় পছন্দ করি ভেক্টর নোটেশন দিয়ে জিনিসগুলোকে এক্সপ্লেইন করা। দেখেন আপনার এই যে যখন সুতাটা ঘুরতেছে অনুভূমিক বৃত্তাকার পথে, আপনার কিন্তু কোনো বল আপনি বাইরে থেকে নিজে থেকে দিচ্ছেন না, ঘূর্ণনের কারণে একটা কেন্দ্রবিমুখী বল এখানে তৈরি হচ্ছে।
তাহলে এইখানে কিন্তু প্রযুক্ত বলের ব্যাপারটাই নাই। এখানে যে বলটা আছে সেটা হচ্ছে যে বলটা তৈরি হচ্ছে, সো আসলে এখানে টান বল তৈরি হয়। সো আমি ডিরেক্টলি এই জন্য কখনো বলবো না টান বল সব সময় প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়। আমি টান বলটা কখন কিভাবে তৈরি হয় সেগুলো সিনারিও ওয়াইজ বলে দিব যে এই সিনারিও বা এই ঘটনায় টান বলটা এইভাবে তৈরি হবে। সো একটা জিনিস আবার খেয়াল করেন, আমরা সবসময় টান বলটা আনবো হচ্ছে ব্যালেন্সিং বা সাম্যাবস্থার জন্য। এই যে বস্তুটা যখন ঘুরতেছে সে পরিধির উপরে আছে, এখন পরিধির উপরে তাকে রাখতে হলে আমার লব্ধি বলটা কি হতে হবে? জিরো হতে হবে। লব্ধি বল যদি জিরো হতে হয় তাহলে বাইরের দিকে আছে কেন্দ্রবিমুখী বল, এখন তাহলে ভিতরের দিকে কি বল থাকবে? সুতার টান বল। তাহলে টি সমান এম ভি স্কোয়ার বাই আর। এই যে তাহলে সুতার কেন্দ্রের দিকে যে টান বল বা টি, এটা হবে এম ভি স্কোয়ার বাই আর এর সমান। এখন দেখেন এইখানে একটা ছোট্ট জিনিস আমি বুঝিয়ে বলি আপনাদেরকে। যদি অনুভূমিক বৃত্তাকার পথে একটা বস্তুকে আমরা ঘুরাই, টান বল টিটা হয়ে যাচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এবং দেখেন সকল বিন্দুতে সুতার টান সমান, সকল বিন্দুতে সুতার টান সমান, প্রতিটা বিন্দুতে অ্যাকচুয়ালি সুতার টান কি হবে? সমান হবে। এখন অনুভূমিক বৃত্তাকার পথে যখন বস্তুটা ঘুরবে, ঘূর্ণনের বেলায় সুতার টানের সাথে ওজনের সম্পর্ক নেই। দেখেন এই কথাটা কেন বলতেছি এটাও একটু মাথায় রাখেন। আমার ওজন কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে। এই যে একটা জিনিস আপনাদেরকে আমি একটু রিমাইন্ডার দিব, মাঝে মধ্যে একটু আপনাদেরকে বকতে হবে, না বকলে আপনারা মনে রাখবেন না। ভয় নাই, ওইরকম আজে বাজে বকা দিব না। আমি যখন আপনাদের জন্য এই যে জিনিসপত্রগুলো লিখি, প্রতিটা লেখার পিছনে আমার সুস্পষ্ট উদ্দেশ্য আছে। এই যে এইখানে লিখলাম ডান পাশে ইনফরমেশনটা, অনুভূমিক বৃত্তাকার পথে ঘূর্ণনের বেলায় সুতার টানের সাথে ওজনের সম্পর্ক নেই, এটা একটা এমসিকিউ ইনফরমেশন। সো আমার স্লাইডে যত কিছু লেখা দেখবেন প্রত্যেকটা জিনিস হয় এমসিকিউ ইনফরমেশন, না হলে অনুধাবনমূলক প্রশ্নের জন্য লেখা, অথবা আপনার রিটেনে কোথাও না কোথাও লাগবেই। সো আমি যা পড়াচ্ছি একটু কাইন্ডলি মনোযোগ দিবেন। দেখেন এখানে আমি বলেই দিচ্ছি যে অনুভূমিক বৃত্তাকার পথে যখন ঘুরছে বস্তুটা, তখন তার যে সুতার টান বল টি, এটার সঙ্গে ওজন এমজির কোনো সম্পর্কই নেই। ডায়াগ্রাম থেকেই দেখেন না জিনিসটা ক্লিয়ার। সুতার টান বল টি এর সঙ্গে ওজন এমজি কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। 90 ডিগ্রি কোণে যদি থাকে কোনো উপাংশ কাজ করে? অবশ্যই করে না। তাহলে এটা ছিল অনুভূমিক বৃত্তাকার পথে সুতার টান বল। এখন আসেন 2 নাম্বার সিনারিওতে যাব, যদি বস্তুটা অনুভূমিক না উলম্ব বৃত্তাকার পথে ঘুরে। সো সেকেন্ড সিনারিও, উলম্ব বৃত্তাকার পথে ঘুরালে। আমরা যখন উলম্ব বৃত্তাকার পথে ঘুরাই, এটার সবচেয়ে ভালো এক্সাম্পলটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান। দেখেন আমি একদম সিম্পলি বুঝিয়ে বলতেছি। উলম্ব বৃত্তাকার পথ তার মানে বৃত্তাকার পথটা কি উলম্ব বরাবর, সুতরাং একটা স্ট্যান্ড ফ্যান কিভাবে ঘুরে? ধরেন এটা একটা স্ট্যান্ড ফ্যান, তাহলে স্ট্যান্ড ফ্যানের যে পাখাগুলা, এই পাখাগুলা যে বৃত্তাকার পথটা তৈরি করতেছে সেটা কি উলম্ব না? সুতরাং আমরা তাহলে এখন যদি উলম্ব বৃত্তাকার পথের কথা চিন্তা করি,
দেখেন এটা হবে উলম্ব বৃত্তাকার পথ। এখন এই যে উলম্ব বৃত্তাকার পথটা আছে এটাকে একটু আমি বড় করে আঁকবো। খেয়াল করেন এটা হচ্ছে উলম্ব বৃত্তাকার পথ। কেন বড় করে আঁকছি সেটা এখনই বুঝবেন আপনারা। আমার সেন্টার পয়েন্টটা আছে এখানে, সেন্টার পয়েন্টের রেসপেক্টে এটা হচ্ছে এক্স অক্ষ, আর বস্তু পরিধির উপরে একটা বিন্দুতে আছে। দেখেন ধরেন বস্তুটা অরিজিন বা মূলবিন্দুর সাপেক্ষে এই যে সে থিটা কোণ করে সরে এখানে চলে গেছে, বস্তুটা থিটা কোণ করে সরে গেছে। সো এখানে যে আছে বস্তুটা সেটা এখন অ্যাকচুয়ালি থিটা কোণে সরে যাওয়া। সো আমি ডটেড লাইন না এঁকে একেবারে সলিড লাইন আঁকি বোঝার সুবিধার্থে। বস্তুটা থিটা কোণ করে সরে গেছে। তাহলে বস্তুটা এখন যখন পরিধির উপরে আছে, আমরা সব সময় জানি কেন্দ্রবিমুখী বল বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর বারের দিকে কাজ করবে, এটা হচ্ছে mv স্কয়ার বাই আর। এখন ওজন mg কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। দেখেন ওজন mg কাজ করার কথা খাড়া নিচের দিকে, ওজন mg কাজ করবে খাড়া নিচের দিকে। এইবার আসেন আমরা ভেক্টরে উপাংশ বের করতে শিখছিলাম না? দেখেন ভেক্টরের উপাংশ কিভাবে কাজে দেয়। এইখানের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে উপরের এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 - থিটা হবে। তাহলে 90 - থিটা যদি উপরের শীর্ষ কোণটা হয়ে থাকে, আমার এই যে সুতার টান বলটা কাজ করার কথা এই দিকে, ভিতরের দিকে। সো আমরা এখন টান বলের বেলায় একটা সিম্পল রুল পড়ব, সেটা হচ্ছে টান বল সুতা যে বিন্দুতে বাধা আছে সেই বিন্দু বরাবর কাজ করে। এই যে সুতার টান বলটা কোন দিকে কাজ করবে? যে বিন্দুতে সুতাটা বাঁধা আছে সেই বিন্দু বরাবর কাজ করবে। তাহলে কিন্তু খেয়াল করেন আমার এখানে অরিজিন বা বৃত্তটার কেন্দ্র যদি ও হয়, পরিধি থেকে কেন্দ্র ও বরাবর সুতার টান বল কাজ করবে। কারণ কি? আপনি সুতাটা আঙ্গুলে রেখে যদি ঘোরাতে থাকেন তাহলে বাধা আছে সুতাটা কোথায়? ও বিন্দুতে। তাহলে পরিধি থেকে ও বিন্দু বরাবর সুতার টান বলটা কাজ করবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এটা তো টান বলটি হলো। ওজন এমজি, এই যে ওজন এমজিটা আছে এইটার একটা উপাংশও কিন্তু এইদিকে কাজ করবে। তাহলে এমজি ভেক্টরটার একটা উপাংশ যদি আমরা সুতার টান বল টি এর দিকে নেই তাহলে সেটা আমাদেরকে দিবে এমজি কজ 90 - থিটা, মানে সেটা হয়ে যাবে এমজি সাইন থিটা। আমি জিনিসটা আরেকবার বুঝাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এই যে ওজন mg যেটা আছে, খেয়াল করেন ওজন mg যেটা আছে এটা ওজন mg। এই ওজন mg এই অ্যাঙ্গেলটা কত? 90 - থিটা। তাহলে এই ভেক্টরটাকে যদি টান বল টি বরাবর উপাংশে ভাগ করতে যাই, এই ভেক্টর কোন কোন সংলগ্ন বাহু কি? ভূমি। এটা কিন্তু আমি আপনাদেরকে ভেক্টরের সময় খুব ভেঙে পড়াইছি। কোন সংলগ্ন বাহুটা কি হয়? ভূমি হয়। তাহলে আমার এই টান বল টি বরাবর যে উপাংশ থাকবে সেটা সাইন দিয়ে আসবে না কস দিয়ে আসবে? ভূমি হলে কস দিয়ে আসবে। তাহলে mg cos 90 - থিটা। এখন cos 90 - থিটা মানে সাইন থিটা, এই কারণে টান বল টি বরাবর যে উপাংশ আসবে সেটাই mg সাইন থিটা। এই জন্য আমি লিখলাম mg সাইন থিটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এই যে mg সাইন থিটা আর টি, এই দুইজন মিলে কিন্তু mv স্কয়ার বাই আর কে ব্যালেন্স করবে। কেন? কারণ পরিধির উপর বস্তুর লব্ধি বল শূন্য হবে।
বস্তুটা যখন পরিধির উপরে আছে লব্ধি বল কি হবে? শূন্য হবে। কারণ আমার ভিতরের দিকের যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এই দুইটা ব্যালেন্সড হলেই বস্তুটা পরিধির উপরে স্টেবল বা সাম্যাবস্থায় থাকবে, যে বাইরের দিকের বল ভিতরের দিকের বল সমান, লব্ধি বল শূন্য, বস্তুটা পরিধির উপরে স্টেবল থাকবে। এখন দেখেন কেন্দ্রের দিকে যে বলটা কাজ করবে টি কাজ করবে প্লাস mg সাইন থিটা কাজ করবে, আর কেন্দ্রবিমুখী বল হবে mv স্কয়ার বাই আর। তাহলে সুতার টান টি ইকুয়ালস টু হবে mv স্কয়ার বাই আর মাইনাস mg সাইন থিটা। সুতরাং এই হচ্ছে আমার যদি উলম্ব বৃত্তাকার পথে থাকি, উলম্ব বৃত্তাকার পথে সুতার টান। সো টি সমান mv স্কয়ার বাই আর মাইনাস mg সাইন থিটা, এটা কি আমার উলম্ব বৃত্তাকার পথে সুতার টান বলটা। এখন আসেন, এই যে উলম্ব বৃত্তাকার পথে যদি আমরা ঘুরাই, এই ঘূর্ণনের বেলায় সুতার টান বল কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে। কারণ কি, থিটা এর মান চেঞ্জ হয়ে গেলে সুতার টান বল চেঞ্জ হয়ে যাবে। সো উলম্ব বৃত্তাকার পথে অ্যাকচুয়ালি সুতার টান বল সব বিন্দুতে কি থাকে না? একই থাকে না। কেন একই থাকে না? কারণ হচ্ছে থিটা এর মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুতার টান বলটাও কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। তাহলে চলেন আমরা এইখানে থিটা এর মানের পরিবর্তনের সাথে সাথে উলম্ব বৃত্তাকার পথে সুতার টান বলটা কখন সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে, এই জিনিসগুলো এখন আমরা দেখব। চলেন তাহলে আমরা সুতার টান বলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলা নির্ণয় করতে শিখি। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন উলম্ব বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, আমার টান বলের যে সমীকরণ টি সমান কি ছিল? mv স্কয়ার বাই আর মাইনাস mg সাইন থিটা, এটা ছিল টি এর মান, এটা ছিল। সো সুতার টান বল টি, এটাকে আমরা রেখে দিই। এখন একটা জিনিস দেখেন, যদি আমার ঘূর্ণনশীল অবস্থায় বস্তুটা সর্বোচ্চ বিন্দু এখানে থাকে, সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, মানে আমরা একটা বৃত্তাকার পথের সর্বোচ্চ বিন্দু দেখব, একটা সর্বনিম্ন বিন্দু দেখব। সো ধরেন এইখানে আছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে যখন আমরা আসি তখন খেয়াল করে দেখেন এইখানে যে কোণ উৎপন্ন করবে এটা হচ্ছে +90 ডিগ্রি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটা কি? ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হবে সেটাই আমাদের কোণ। এখন খেয়াল করে দেখেন এইখানে অ্যাকচুয়ালি, তাহলে আমরা যদি খেয়াল করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে +90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা +90 ডিগ্রি। তাহলে টান বল এই যে সর্বোচ্চ বিন্দুতে টি মিনিমাম হবে mv স্কয়ার বাই আর মাইনাস mg সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে mv স্কয়ার বাই আর মাইনাস mg। তার মানে বস্তু যখন সর্বোচ্চ অবস্থানে অবস্থান করবে তখন টান বলটা কি হচ্ছে? মিনিমাম হচ্ছে। সো টি মিনিমাম হচ্ছে mv স্কয়ার আর বাই আর মাইনাস mg। তাহলে ঘূর্ণন পথের সর্বোচ্চ অবস্থানে টান বল বা সুতার টান সর্বনিম্ন হবে। সো আবার খেয়াল করে দেখেন সর্বোচ্চ অবস্থানে সুতার টান কি হচ্ছে? সর্বনিম্ন হচ্ছে। আর যদি সর্বনিম্ন অবস্থানে এখানে থাকি তাহলে এই থিটার মানটা আমাদের কি হয়ে যাবে? নেগেটিভ, -90 ডিগ্রি।
তাহলে এখান থেকে টি ম্যাক্সিমাম যেটা পাবো সেটা হবে এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি সাইন মাইনাস 90 ডিগ্রি। এখন সাইন মাইনাস 90 ডিগ্রির মান -1, সো আমরা আলটিমেটলি পাবো এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। তাহলে ঘূর্ণন পথের সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কি হবে? সর্বোচ্চ হবে। ঘূর্ণন পথের সর্বনিম্ন বিন্দুতে সুতার টান সর্বোচ্চ হবে। সো ঘূর্ণন পথের সর্বোচ্চ অবস্থানে সুতার টান হবে সর্বনিম্ন, আর ঘূর্ণন পথের সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কি হবে? সর্বোচ্চ হবে। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে আমরা টান বলের যে সিনারিওগুলো তৈরি করলাম, এইগুলার এখন তাহলে আমরা গাণিতিক এক্সাম্পলে যাব যে এইগুলো আসলে কিভাবে কাজে লাগবে বা জিনিসগুলো কেন পড়তেছে আমরা। অবশ্যই এগুলোর প্রায়োগিক দিক আছে। তাহলে আমরা কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেন 1, প্রথম কোশ্চেনটা হচ্ছে, ধরেন একটা সুতা সর্বোচ্চ 200 নিউটন টান বল সহ্য করতে পারে। এখন সুতার সাহায্যে 10 কিলোগ্রাম ভরের একটু বস্তু বেঁধে সর্বোচ্চ কত বেগে এক অনুভূমিক বৃত্তাকার পথে 2 উলম্ব বৃত্তাকার পথে ঘুরালে বা উলম্ব বৃত্তাকার পথে ঘুরানো যেতে পারে। মানে আমাদের একটা সুতা সর্বোচ্চ 200 নিউটন টান বল সহ্য করতে পারে। এই সুতার সাহায্যে 10 কিলোগ্রাম ভরের একটা বস্তু বেঁধে সর্বোচ্চ কত বেগে আমরা অনুভূমিক বা উলম্ব বৃত্তাকার পথে ঘুরাতে পারবো। এবং সুতার দৈর্ঘ্যটা ধরেন দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এই কোশ্চেনের যখন সলভ করতে যাব, দেখেন সুতাটা সর্বোচ্চ কত টান বল সহ্য করতে পারবে? 200 নিউটন। তাহলে টি ম্যাক্সিমাম 200 নিউটনের বেশি তার পক্ষে সহ্য করা সম্ভব না। টি ম্যাক্সিমাম সমান কত? 200 নিউটন। তারপর বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। পঞ্চাশ সেন্টিমিটার মানে 0.5 মিটার। আর বস্তুর ভর এম দেওয়া আছে 10 কেজি। এখন দেখেন যদি অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরাই, যদি বস্তুটাকে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হয়, টান বল টি সমান কত হবে? এমভি স্কোয়ার বাই আর।
এখন টি ইকুয়ালস টু এখানে 200, কারণ অনুভূমিক বৃত্তাকার পথে সব জায়গায় টান বল কি হবে, ধ্রুব থাকবে, সমান থাকবে। তাহলে 10 ইন্টু ভি স্কোয়ার বাই আর হচ্ছে 0.5। সো এখান থেকে ভি স্কোয়ারের মানটা আসবে 10, সুতরাং ভি এর মানটা আসবে 3.16 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, অনুভূমিক বৃত্তাকার পথের জন্য। এবার যদি উলম্ব বৃত্তাকার পথে ঘুরাই সুতাটাকে তখন কি হবে সেটা দেখব। সো যদি উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হয় সুতাটাকে, দেখেন আমরা উলম্ব বৃত্তাকার পথে যখন ঘুরাবো, যে টান বলের সর্বোচ্চ মান টি ম্যাক্স ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। এই যে একটু আগেই থিওরিটিক্যালি পড়াইছি আমি আপনাদেরকে, উলম্ব বৃত্তাকার পথে সবচেয়ে নিচের বিন্দুটায় টান বলটা সর্বোচ্চ হয়ে যাবে, তাহলে টি ম্যাক্স সমান এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। সো আমার এখানে টি ম্যাক্স তাহলে কি হচ্ছে, এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে আমরা যদি মানগুলা বসাই, টি ম্যাক্স 200, এম হচ্ছে 10, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 0.5, এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা পাবো 200 ইকুয়ালস টু 20 ভি স্কোয়ার প্লাস 98। তাহলে এখান থেকে 20 ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাবো 102। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 102/20। সুতরাং ভি এর মান পাবো 2.258 মিটার পার সেকেন্ড। দেখেন অনুভূমিক বৃত্তাকার পথে আমরা বেশি বেগে বস্তুটাকে ঘুরাইতে পারতেছিলাম, কিন্তু একই সুতার সাহায্যে একই ভরের বস্তুকে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে বেশি বেগে কিন্তু ঘোরানো যাচ্ছে না, বেগটা কমে আসতেছে। কেন? কারণ উলম্ব বৃত্তাকার পথে টান বলটা অ্যাকচুয়ালি যখন একদম সর্বনিম্ন বিন্দুতে থাকবো তখন কি হয়, বেড়ে যায়। ওকে, এখন দেখেন একটা ম্যাথ গেল, এখন আমরা সেকেন্ড আর একটা প্র্যাকটিক্যাল ম্যাথে যাব। কোশ্চেন 2। সো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ধরেন 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার মাথায় 5 কিলোগ্রাম ভরের একটি বালতিতে 2 কিলোগ্রাম পানি রেখে বালতিকে উলম্ব বৃত্তাকার পথে এমনভাবে ঘোরাতে হবে যাতে বালতি থেকে কোনো পানি ছিটকে বাইরে না পড়ে। সিনারিওটা আগে খেয়াল করেন। আমরা 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার মাথায় 5 কিলোগ্রাম ভরের একটা বালতি, এই বালতিতে 2 কিলোগ্রাম পানি রাখবো এবং বালতিটাকে উলম্ব বৃত্তাকার পথে এমনভাবে ঘুরাবো যাতে বালতি হতে কোনো পানি ছিটকে বাইরে না পড়ে। এ ব্যবস্থাটিতে সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা
ও সর্বনিম্ন ঘূর্ণন বেগ কত? এই যে ব্যবস্থাটা তৈরি হলো, এই ব্যবস্থায় সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা কত হবে, সর্বনিম্ন ঘূর্ণন বেগ কত হবে? চলেন সলভ করি। দেখেন, আমার এইখানে উলম্ব বৃত্তাকার পথে ঘুরাবো, তাহলে যদি উলম্ব বৃত্তাকার পথে ঘুরাই, এই যে এটা একটা উলম্ব বৃত্তাকার পথ তৈরি করব আগে আমি। সো সিনারিওটা আমরা আগে দেখব। ধরেন একটা বৃত্তাকার পথ, উলম্ব বৃত্তাকার পথ আছে, আমি একটা সুতার মাথায় একটা বালতি বাঁধবো। সুতার মাথায় বাঁধবো কাকে? একটা বালতিকে। খুবই ভালো কথা। বালতিটা সুতার মাথায় ধরেন এইখানে আছে এইভাবে, এটা হচ্ছে বালতিটা। বালতির মধ্যে কি আছে? পানিটা আছে। তাহলে দেখেন, এমন ভাবে ঘোরাতে হবে যাতে বালতির পানি কি না হয়, বাইরে না পড়ে। তাহলে বালতির পানির যে ওজন mg, এটা খাড়া নিচের দিকে কাজ করবে, আর কেন্দ্রবিমুখী বল mv²/r বাড়ির দিকে কাজ করবে। খেয়াল করে দেখেন জিনিসটা, আমার যে বালতির পানিটা আছে, এই বালতির পানি, একটা জিনিস দেখেন, এখানে কিন্তু বালতির ভরটা নিয়ে চিন্তা করার দরকার নাই। কারণ কি, আমাকে দেখতে হবে যাতে বালতির পানিটা কোথায় না পড়ে, বাইরে না পড়ে। তাহলে এম অফ ওয়াটার mw v²/r, এটা কেন্দ্রবিমুখী বল, আর নিচের দিকে ওজন, পানির ওজন mwg। তাহলে এই যে বালতির সর্বোচ্চ অবস্থানে যদি পানি ছিটকে বাইরে না পড়ে, আর কোনো অবস্থানে পানি বাইরে পড়ার কোনো সুযোগই নেই। সো বালতির সর্বোচ্চ অবস্থানে কোনো পানি বাইরে না পড়লে আর কোনো অবস্থানে পানি বাইরে পড়বে না। এখন তাহলে সর্বোচ্চ অবস্থানে যদি কোনো পানি বাইরে না পড়ে, mw v²/r = mw × g। সো দুই পাশ থেকে mw কেটে দিলে v²/r = g, তার মানে v² = rg। এর মানে ভি দাঁড়াচ্ছে √rg এর সমান। সো মানগুলো যদি বসাই, আর হচ্ছে 0.5, জি হচ্ছে 9.8, √4.9 মানে হচ্ছে 2.21 মিটার পার সেকেন্ড। সো দেখেন, তাহলে একটা বালতিকে আমি যদি এইভাবে উলম্ব বৃত্তাকার পথে ঘুরাই, সেক্ষেত্রে বালতি থেকে কোনো পানি ছিটকে বাইরে পড়তেছে না। সো অলওয়েজ খেয়াল রাখবেন, সর্বোচ্চ বিন্দুতে যদি পানি বাইরে না পড়ে, তাহলে কি আর কোনো বিন্দুতে পড়ার কোনো সম্ভাবনা আছে? কোনো রকম সম্ভাবনা নাই। এখন ম্যাথের সেকেন্ড অংশটায় আসব। এই ম্যাথের দ্বিতীয় অংশটা যদি আমরা করতে যাই, দেখেন কি বলছে, সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা, মানে মিনিমাম কতটুকু টান বল সুতার সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এখানে আমি একটু স্লো যাব, একেবারে স্লো যাব, বিকজ এই জিনিসটুকু বুঝতে না আপনাদের খুব কষ্ট হয়ে যায়। মানে পরের দিকে যে এইটা নিয়ে যে পরিমাণ টানাহেঁচড়া আপনারা করেন, সেটা খুব দুঃখজনক। দেখেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন। খেয়াল করেন, একটা হচ্ছে সুতায় সর্বোচ্চ কতটুকু টান পড়তেছে সেটা এক জিনিস, আর সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা কি, কথাগুলোকে গুলায় ফেলবেন না। একটা হচ্ছে সুতায় সর্বোচ্চ কতটুকু টান পড়তেছে সেটাকে চিন্তা করি। এই যে সুতায় সবচেয়ে বেশি যে টান পড়তেছে, এই পরিমাণ টান সুতা যদি সহ্য না করতে পারে, তাহলে তো সুতা ছিঁড়ে যাবে। তার মানে সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা হচ্ছে সুতার সর্বোচ্চ টানের সমান। দেখেন, আমি কথাটাকে আরেকভাবে বলি,
যদি সর্বনিম্ন অবস্থানে সুতা না ছিঁড়লে আর কোথাও সুতা ছেঁড়ার কোনো সম্ভাবনা নাই। খেয়াল করেন, সর্বনিম্ন অবস্থানে যদি সুতা না ছিঁড়ে আর কোথাও কি হবে না, সুতা ছিঁড়বে না। তাহলে সুতার যে সর্বনিম্ন সহ্য ক্ষমতা, এইটা হবে সর্বনিম্ন অবস্থানে সুতার টান বল। দেখেন, একদম নিচের পয়েন্টে যদি সুতা না ছেড়ে আর কোথাও সুতা ছিঁড়বে না, তাহলে একদম নিচের পয়েন্টে যে টান বলটা, এই টান বলটা মিনিমাম কি হইতে হবে, সহ্য করতে হবে সুতাকে। সুতরাং সর্বনিম্ন সহ্য ক্ষমতা হবে সর্বনিম্ন অবস্থানে সুতার টান বল। তাহলে সর্বনিম্ন অবস্থানে সুতার টান বল কত হয়, mv² / r+mg হয়, সেটা পড়ে আসছি। সুতরাং আমাদের এখানে এম, এখন এম কত, এবার কি সুতা এর উপরে বালতি প্লাস পানি দুইটাই আছে না? খেয়াল করে দেখেন তো, সর্বনিম্ন অবস্থানে যখন বালতি এবং পানি একত্রে আছে, সুতাটা কি বালতি এবং পানি দুইটাকে নিয়ে একত্রে ঘুরতেছে। তাহলে এই যে এখানে এমটা হচ্ছে বালতি ও পানির মোট ভর, এম হচ্ছে বালতি ও পানির ভর। বালতির ভর কত, 5 কেজি, পানির ভর 2 কেজি, 5 + 2 = 7 কেজি। এখন তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, টি সমান mv²/r+mg যখন হচ্ছে, তাহলে এম হচ্ছে 7 ইন্টু v²/, এখন একটা জিনিস খেয়াল করি, এখানে v² মানটা ডিরেক্টলি বসাই দিতে পারবো কিভাবে। একটু আগেই আমরা ম্যাথের প্রথম অংশে v² মানটা বের করছিলাম, এই যে v² = rg। তাহলে v² = rg করে আমরা পাচ্ছিলাম 4.9। সো v² = 4.9 r 0.5 প্লাস mg, m কত 7, g হচ্ছে 9.8। সুতরাং সব কিছু থেকে আমরা যেটা পাবো, এটা 68.6, এটাও 68.6, 137.2 নিউটন পাবো। তার মানে সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা হইতে হবে কত, 137.2 নিউটন। ওকে, তাহলে এইটা গেল আমাদের দ্বিতীয় কোশ্চেন। এবার আসি থার্ড কোশ্চেনে, কোশ্চেন 3। কোশ্চেন 3টাও একটা প্র্যাকটিক্যাল সিনারিও, এটা সার্কাসে দেখা যায়। সো তাহলে সার্কাসে কি দেখা যায় সেটা এখন আমরা দেখি। আপনার একটি সার্কাসে একটি উলম্ব বৃত্তাকার পথ বা রিং আছে, যাত্রীসহ 200 কিলোগ্রাম ভরের একটি গাড়ি চার মিটার ব্যাসার্ধের এই রিংটিতে ন্যূনতম কত বেগে
রিংয়ের অভ্যন্তরে ঘুরলেও পড়ে যাবে না। দেখেন, আমার একটা সার্কাসে একটা উলম্ব বৃত্তাকার পথ বা রিং আছে, যাত্রী সহ 200 কিলোগ্রাম ভরের একটা গাড়ি 4 মিটার ব্যাসার্ধের এই রিংটিতে ন্যূনতম কত বেগে রিংয়ের অভ্যন্তরে ঘুরলেও কি হবে না, পড়ে যাবে না। এটা হচ্ছে কোশ্চেন। এখন খেয়াল করেন, আমরা যখন এটাকে সলভ করতে যাব, এটা সলভ করার সময় আমরা একটা বৃত্তাকার পথ চিন্তা করি। আবারও একটা বৃত্তাকার পথ চিন্তা করব। এবং অবশ্যই বৃত্তাকার পথটা হতে হবে উলম্ব বৃত্তাকার পথ। এই উলম্ব বৃত্তাকার পথের ভিতরে একটা গাড়ি, যার ভর হচ্ছে 200 কিলোগ্রাম, সে উলম্ব বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু এখান থেকে সে কি করবে না, পড়ে যাবে না। তার মানে আমার যে ওজন এমজি আছে, এই ওজন এমজিটাকে সে ব্যালেন্স করবে কেন্দ্রবিমুখী বল mv²/r দিয়ে। সুতরাং এখন তাহলে দেখেন, আমার যদি যাত্রীটা সর্বোচ্চ অবস্থান থেকে না পড়ে, তাহলে আর কোনো অবস্থানে পড়ার কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ অবস্থানে যাত্রী বা গাড়ি যদি না পড়ে, আর কোনো অবস্থানে পড়বে না। সর্বোচ্চ অবস্থানে যদি গাড়ি না পড়ে, তাহলে আর কোনো অবস্থানে পড়বে না। তাহলে সর্বোচ্চ অবস্থানে গাড়ি পড়বে না যদি, আমার সর্বোচ্চ অবস্থানে গাড়িটা কখন পড়বে না, যদি আমার ওজন এবং কেন্দ্রবিমুখী বল দুটো সমান হয়। ওজন সমান কেন্দ্রবিমুখী বল হয়। তার মানে ওজন mg সমান কেন্দ্রবিমুখী বল mv²/r। তাহলে এখান থেকে v² সমান rg পাবো। এখন যদি v² সমান rg পাই আমরা, v সমান হবে √rg। সো আর কত, আর হচ্ছে এখানে আমার দেখেন 4 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, জি হচ্ছে 9.8, 6.26 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা উলম্ব বৃত্তাকার পথে ঘুরলে সে নিচের দিকে পড়বে না, এই বৃত্তাকার পথেই ঘুরতে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এগুলো গেল হচ্ছে শুধুমাত্র কি উলম্ব বা অনুভূমিক বৃত্তাকার পথে সুতার টান। নেক্সট আজকে আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে কপিকল এর ক্ষেত্রে সুতার টান। সো কপিকলের একটা সিনারিও আজকে আমরা পড়ব ইনশাল্লাহ, কপিকল বা পুলি ও সুতার টান। কপিকল এবং সুতার টান পড়ব আমরা। দেখেন, কোন একটা পুলি বা কপিকল, এই পুলির এক প্রান্তে একটা বস্তু, অন্য প্রান্তে আরেকটা বস্তু ঝুলানো আছে। পুলি বা কপিকলটা অ্যাকচুয়ালি কি বস্তু? দেখেন, পুলি বা কপিকলটা অ্যাকচুয়ালি কি বস্তু?
পুলিটা হচ্ছে আপনারা ওই যে আহ, আগের দিনে কুয়ার উপরে একটা বৃত্তাকার রিং ঝুলানো থাকতো, রিংয়ের উপর দিয়ে সুতা ঝুলানো থাকতো, তারপর দড়ি দিয়ে টেনে টেনে পানি তোলা হতো। সো ওটাই হচ্ছে পুলি বা কপিকল। কপিকলটা ঘুরতে পারে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা পুলি বা কপিকল এইটার উপরে আমি সুতা বেঁধে, সুতাটাকে বাঁধতেছি না, অ্যাকচুয়ালি সুতাটাকে ঘুরিয়ে রাখতেছি, কারণ বাঁধা হলে, গেরো দেওয়া হলে তখন টান বলটা সুষম থাকে না। সো এইখানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে আমি লিখে দিচ্ছি, যতক্ষণ সুতায় কোনো গেরো বা গিট্টু বা নট না দেওয়া হবে, ততক্ষণ সুতার প্রতিটি অংশের টান বল সমান হবে। মানে একটা সুতায় যতক্ষণ কোনো নট বা গেরো না দিবেন, ততক্ষণ সুতার প্রত্যেকটা অংশের টান বল কি হবে? সমান হবে। ওকে, এখন দেখেন, আমার যদি m1 গ্রেটার দেন m2 হয়, তাহলে m1 ভরের বস্তুর জন্য সামেশন অফ f1 ইকুয়ালস টু, দেখেন m1 যদি গ্রেটার দেন m2 হয়, কোনটা m1 কোনটা m2? এই বস্তুটা ধরেন m2 ভরের বস্তু, এটা m1 ভরের বস্তু, দুই পাশে দুইটা বস্তু ঝুলিয়ে দিছে, একটা m1 একটা m2 ভরের বস্তু। এখন যদি m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুর থেকে বড় হয়, ভারী হয়, তাহলে খেয়াল করেন এই m1 ভরের বস্তুটার যে ওজন m1g, এটা নিচের দিকে কাজ করে, m2 ভরের বস্তুর ওজন m2g এটাও নিচের দিকে কাজ করে। এখন টান বল কি বলছি, সুতা যেদিকে বাঁধা আছে সেদিকে কাজ করবে। তাহলে সুতাটা অ্যাকচুয়ালি এই যে কপিকলের উপর দিয়ে ঘোরানো আছে, তাহলে সুতার টান বল উপরের দিকে কাজ করবে দুইটার ক্ষেত্রেই। এখন ডান পাশের ভারী বস্তু m1 এ ত্বরণে নিচে নামলে, বাম পাশের বস্তুটা হালকা বস্তু m2 এ ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে একটা বস্তু নিচের দিকে নামবে এ ত্বরণে, আরেকটা বস্তু উপরের দিকে উঠবে কত ত্বরণে? এ ত্বরণে। তাহলে m1 ভরের বস্তুর জন্য সামেশন অফ f1 ইকুয়ালস টু m1a। তাহলে এখান থেকে দেখেন, একটু খেয়াল করেন, লব্ধি বল থেকে ত্বরণ আসে, তাহলে লব্ধি বল কি? m1 ভরের বস্তুটা আপনার অ্যাকচুয়ালি ভারী বস্তু, এইটার যে ওজন m1g নিচের দিকে কাজ করতেছে, আর এখানে টান বল একটা টি উপরের দিকে কাজ করতেছে। তাহলে লব্ধি বল কত হবে? m1g মাইনাস টান বল টি, এটা থেকে ত্বরণ m1a এটা আসলো, ইকুয়েশন 1। আর m2 ভরের বস্তুর জন্য m2 ভরের বস্তুর জন্য আমার টি মাইনাস m2g, দেখেন বাম দিকে m2 ভরের বস্তু কি এ ত্বরণের উপর দিকে উঠতেছে না, তাহলে লব্ধি বল কোন দিকে? উপরের দিকে। সো টি মাইনাস m2g সমান হবে m2a, ইকুয়েশন নাম্বার 2। তাহলে যদি আমি 1+2 করি, 1+2 হতে যেটা আমরা পাবো m1 মাইনাস m2 ইন্টু জি ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এখান থেকে a এর যে মানটা পাবো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। সো এইটা হচ্ছে
ত্বরণ এ, কপিকলে যদি বস্তুদ্বয় বাধা থাকে। এখন আসেন, আমরা এই যে ত্বরণ এ যখন পেয়ে যাচ্ছি, এই ত্বরণ এটা আমরা কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে সুতার টান বলটা বের করব এখন। তাহলে ১ নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই। আমরা ১ নাম্বার সমীকরণে এর মানটা বসিয়ে দিব। তাহলে ১ নং সমীকরণটা কি ছিল আমার? m1g মাইনাস টি সমান m1 এ, m1g মাইনাস টি সমান m1 এ। তাহলে m1g মাইনাস টি সমান m1 এ। এবার এখান থেকে m1g মাইনাস টি ইকুয়ালস টু m1 ইন্টু এ সমান কত? এর মানটা হচ্ছে এই যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। সো আমার তাহলে এখানে আসবে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এখন তাহলে t ইকুয়ালস টু m1g মাইনাস m1 ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে m1 এবং g যদি আমরা কমন নেই, সরাসরি m1g কমন নেই, তাহলে দেখেন কি পাবো, 1 মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 পাবো। তাহলে m1g কমন নিলাম, m1 প্লাস m2, উপরে পাচ্ছি m1 প্লাস m2 মাইনাস m1 প্লাস m2। সো আলটিমেটলি এটা আমাদেরকে দিবে 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে সুতার যে টান বল টি হবে, টি ইকুয়ালস টু 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। ক্লিয়ার? সুতরাং এটা হচ্ছে আমাদের টান বল এবং ত্বরণ কিসের জন্য? কপিকলের জন্য। তাহলে এখন চলেন কপিকল সংক্রান্ত একটা ম্যাথ দিয়ে আজকে শেষ করি, কারণ থিওরি পড়লাম, ম্যাথ না করলে তো জিনিসটা ইনকমপ্লিট থাকে। সো চলেন একটা কোশ্চেন 4-এ যাই। একটি কপিকলের দুই প্রান্তে যথাক্রমে 20 কিলোগ্রাম ও 15 কিলোগ্রাম ভরের দুইটি বস্তু ঝুলিয়ে ছেড়ে দেওয়া হলো। একটা কপিকলের দুই প্রান্তে আমরা 20 কিলোগ্রাম ও 15 কিলোগ্রাম ভর দুইটা বস্তু ঝুলিয়ে ছেড়ে দিছি। প্রথমে যেটা বের করতে হবে, 1 ত্বরণ, 2 সুতার টান, আর 3 1 সেকেন্ড পর বস্তু দুইটির সরণ ও বেগ নির্ণয় করতে হবে। সো এই হচ্ছে কোশ্চেনটা। তাহলে দেখেন এটাকে যখন সলভ করতে যাব আমরা, কপিকলের দুই প্রান্তে, এক প্রান্তে 20 কিলোগ্রাম ভরের বস্তু রাখছি, আরেক প্রান্তে 15 কিলোগ্রাম ভরের বস্তু রাখছি। তাহলে m1 ইকুয়ালস টু 20 কিলোগ্রাম, m2 15 কিলোগ্রাম। এখন
m1 গ্রেটার দ্যান m2, m1 যদি m2 থেকে বড় হয় আমরা তাহলে ত্বরণ a ইকুয়ালস টু যেটা পাবো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। সো 20 মাইনাস 15 ডিভাইডেড বাই 20 প্লাস 15 g হচ্ছে 9.8, 1.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণে। সুতার টান T হবে 2m1 m2 ইন্টু g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে 2 ইন্টু m1 হচ্ছে 20, m2 হচ্ছে 15, g হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 20 প্লাস 15। টান বলটা আসবে 168 নিউটন। দেখেন সুতার টান বল এবং ত্বরণ পেয়ে গেছি, খুব ভালো কথা। এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে 1 সেকেন্ড পরে বস্তু দুইটার বেগ এবং ত্বরণ কত হবে সেটা এখন বের করতে হবে। 1 সেকেন্ড পর বস্তু দুইটার বেগ এবং সরণ ও বেগ কত হবে। সো চলেন তাহলে সরণ ও বেগ বের করি। এখন দেখেন আমরা যখন 1 সেকেন্ড পরে সরণ এবং বেগ নির্ণয় করতে যাব একটা জিনিস খেয়াল করেন, বস্তুদ্বয় শুরুতে যখন আপনি বস্তুদ্বয়কে রাখছেন তাহলে কিন্তু তাদের কোনো আদিবেগ নেই। ধরেন একটা এই কপিকলের উপরে দুইটা বস্তু দুই পাশে রাখছেন, রেখে এইভাবে ছেড়ে দিছেন, তাহলে শুরুতে বস্তু দ্বারা আদিবেগ v0টা কত? 0। সো শুরুতে আদিবেগ v0টা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন সময় t সমান কত? 1 সেকেন্ড। এবং ত্বরণ a হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখেন আমরা জানি v সমান v0 প্লাস at। v0টা কত? 0। ত্বরণ a 1.4, t কত? 1। তাহলে বেগ হবে 1.4 মিটার পার সেকেন্ড। এখন s, সরণ s সমান কত? v0t প্লাস হাফ অফ at স্কোয়ার। তাহলে v0টা হচ্ছে 0 ইন্টু টাইম t 1 প্লাস হাফ। a কত বের হয়েছিল একটু আগে? 1.4 t স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে 0.7 মিটার সরণ হবে। এখন যদি একই অবস্থান থেকে বস্তু দুইটাকে আপনি ছেড়ে দেন, একই অবস্থান থেকে বস্তু দুইটাকে ছেড়ে দিলে 1 সেকেন্ড পরে একটা বস্তু নিচে নামবে, আরেকটা বস্তু কি উপরে উঠবে না? তাহলে 1 সেকেন্ড পরে একটা বস্তু 0.7 মিটার নিচে নামছে, আরেকটা বস্তু 0.7 মিটার উপরে উঠে যাবে। তাহলে বস্তুদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান আফটার 1 সেকেন্ড কত হবে দেখেন। একই অবস্থান হতে ছেড়ে দেওয়া হলে 1 সেকেন্ড পর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হবে 0.7 মিটার প্লাস 0.7 মিটার, 1.4 মিটার হবে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে ইনশাল্লাহ আজকের লেকচারটা। আমরা ইনশাল্লাহ আবার আগামীকালকেও আপনাদের ক্লাস আছে, রেগুলার ক্লাস আগামীকালকে হচ্ছে। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা আপনাদেরকে আমি বলছিলাম যে আমরা অক্টোবর মাসে যখন কলেজের ক্লাসগুলো শুরু হয়ে যাওয়ার কথা অনলাইনে,
তখন থেকে কিন্তু আমাদের ক্লাস শিডিউলটা চেঞ্জ হবে। সো আমি বারবার এগুলো রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের অ্যাকচুয়ালি সেপ্টেম্বর পর্যন্তই আমি এই যে রেগুলার আপনাদের টাইমে ক্লাস নিচ্ছি, কিন্তু অক্টোবরের প্রথম উইক থেকেই আপনাদের ক্লাসগুলা হবে হচ্ছে আমার কখন, সেটা হবে হচ্ছে আপনার অক্টোবরের ফার্স্ট উইক থেকেই ক্লাসগুলা আমি নিব দুপুরবেলা 3টা থেকে 4টা পর্যন্ত। সো আমি এই মাসের মাঝখানে বা শেষে এসে টাইমটা চেঞ্জ করছি না আর, আমি ইনশাল্লাহ অক্টোবরের ফার্স্ট উইক থেকেই আপনাদের ক্লাসগুলো হবে কয়টা থেকে কয়টা, 3টা থেকে 4টা পর্যন্ত, এবং ক্লাসের ডেট টাইম সব আমি কমেন্টে লিখে দিচ্ছি। সো ফ্রম অক্টোবর ফার্স্ট উইক ক্লাস টাইম, আপনাদের ক্লাসগুলা আমি নিব হচ্ছে সোমবার বুধবার 3 PM থেকে 4 PM। সো এটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন, অক্টোবরের একদম প্রথম সপ্তাহ থেকে আপনাদের ক্লাস টাইমগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, সোমবার বুধবার 3টা থেকে 4টা পর্যন্ত ক্লাসগুলা আমি নিব ইনশাল্লাহ। ঠিক আছে? সো আরেকটা জিনিস সেটা হচ্ছে, দেখেন আপনাদের অনেকেরই অনেক ইস্যু থাকবে যে আমি জানি যে রবি মঙ্গল রাখলে অনেকের সুবিধা হয়, সোম বুধ রাখলে অনেকের সুবিধা হয়, অনেকের অসুবিধা হয়। সো জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনারা। আমি খেয়াল করে দেখেন একটা জিনিস, কিছু জিনিসের অ্যাডভান্স টেস্টটা আমরা নেওয়ার চেষ্টা করি। দেখেন আমি জিনিসগুলো কেন বলছি, কারণ হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমার এই সময় না হয়ে এই সময় হলে ভালো হয়। সো আমি জানি কারো না কারো সমস্যা হবেই, যে টাইমে আমি দেই না কেন কেউ না কেউ সমস্যায় পড়বেন, এটা আমি জানি। এখন আমার পক্ষেও তো সবার জন্য সব টাইমগুলো গুছানো সম্ভব না, তাই না? আবার আমার যেহেতু অনেকগুলা ব্যাচ আছে, মানে আপনাদেরই ফার্স্ট ইয়ারের টোটাল আমার 4টা ব্যাচকে টাইম দিতে হয়। সো আমার জন্য টাইমগুলো অ্যারেঞ্জ করা একটু কষ্টকর। আমি ফার্স্ট ইয়ারের সবাইকেই চাচ্ছি যে তারা এই যে 3টা থেকে 4টায় ক্লাস করেন। সো সপ্তাহে আসে হচ্ছে 7 দিন, 7 দিনে দেখা যায় যে একটা ব্যাচকে আমি হয়তো ওই 3টা থেকে 4টা টাইম দিতেই পারবো না। সো এইখানে একটু অ্যাডজাস্টমেন্ট আমি সবাইকে করার জন্য রিকোয়েস্ট করব। কীরকম অ্যাডজাস্টমেন্ট, যে সবাই একটু দেখেন আমার তো ভিডিও ক্লাসগুলো একটা ভিডিও আমি কিন্তু ডিলিট করি না, একটাও না আজ পর্যন্ত। এই যে আপনারা গ্রুপে ক্লাস করলেন কতগুলা, আপনারা আজকের ক্লাসটা নিয়ে ক্লাস হয়েছে আপনাদের ভেক্টরে 14টা, গতিবিদ্যায় 11টা, 14 11 কত 25, আর আজকে 26 নাম্বার লেকচারটা হয়ে গেল। দেখেন আমি 26টা লেকচারই রেখে দিছি। সো আপনারা লাইভে করতে পারলে আমি জানি দিস ইজ বেটার। সো যারা লাইভে করতে পারবেন অবশ্যই করবেন, কিন্তু লাইভে করতে পারতেছি না এই জন্য ক্লাস টাইম মিলতেছে না, আপনারা এই টাইপ ইস্যু যখন তোলেন তখন আমার মনে হয় যে ব্যাপার কি, বাচ্চাগুলো এখনো বড় হয় নাই, আপনারা যদিও বাচ্চা কিন্তু এখন যেহেতু কলেজে পড়েন, একটু আপনাদের কাছ থেকে আমি ম্যাচুরিটি এক্সপেক্ট করি যে যেহেতু আমার ক্লাসগুলো সব সেভ করা থাকতেছে, কোনো কারণে টাইম যদি অ্যাডজাস্টেড না হয়, যে আমার সোম বুধে আমি আপনাদেরকে টাইম দিলাম 3টা থেকে 4টা, আপনারা বললেন যে না সোম বুধে তো আমরা পারতেছি না। সো সেক্ষেত্রে কি উপায়, সেক্ষেত্রে উপায় খুব সিম্পল, আমার ভিডিও তো সেভ করা আছে, আপনি যখন ইচ্ছা তখন দেখেন। এবং আরও একটা জিনিস আমি বলে দিই, আমার ভিডিওতে প্রিভিয়াস কোনো ভিডিও হোক এখনকার ভিডিও হোক, যে কোনো ভিডিওতে যে কোনো প্রশ্ন কেউ কমেন্ট আকারে করলেও কিন্তু আমি অ্যান্সার দেই, হয়তো বা ইমিডিয়েটলি অ্যান্সারটা দেই না, বাট আমি কিন্তু অ্যান্সারটা দেই। সুতরাং আপনার তো আমাকে প্রশ্ন করার অপশনটাও থেকে যাচ্ছে লাইভে আসতে না পারলেও। সো তাহলে আশা করি এই যে টাইমের ইস্যুটা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। সো সোম বুধ বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত ক্লাস হবে, কবে থেকে, অক্টোবরের একেবারে প্রথম সপ্তাহ থেকেই। ঠিক আছে? সো ওইভাবে সবাই মেন্টালি প্রিপেয়ার থাকবেন। আর পেমেন্ট ইস্যুটা, আমি পেমেন্ট নিয়েও একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি তো ওই যে লেকচার ওয়াইজ পেমেন্টগুলো ভাগ করতেছিলাম, এতে করে অনেকের দেখা যায় একটু ট্রাবল তৈরি হয়। আমি এটা বুঝি যে মাসের মাঝখানে বা শেষের দিকে আমার এই মান্থ যে পেমেন্টের আমি ডেটগুলো দিছি, আপনাদের এখন যারা পেমেন্টটা ক্লিয়ার করে দিবেন অক্টোবরে, তাদের কাছ থেকে আমি আর পেমেন্ট নিব না। আমি আবার বলতেছি, আপনাদের যে লেকচার 25 থেকে শুরু করে
31 পর্যন্ত আমি পেমেন্টটা দিছি, তাদের কাছ থেকে আমি আর অক্টোবর মাসে পেমেন্ট নিব না, আমি পেমেন্টটা মান্থলি করে ফেলতেছি। সো যারা এখন এই যে লেকচার 24 থেকে 32 পর্যন্ত পেমেন্টটা মেক করবেন, তাদেরকে অক্টোবর মাসে কোনো পেমেন্ট মেক করতে হবে না। তারা একবার আবার নভেম্বরের শুরু থেকেই এই রেগুলার বেসিসে পেমেন্ট করবেন, তাহলে আর পেমেন্টটাও আপনাদের ভাঙা বা আধা খ্যাচড়া থাকলো না, তখন পেমেন্টটাও মান্থের শুরুতেই করতে পারতেছেন। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। কালকে ইনশাল্লাহ রেগুলারলি সকালবেলা ক্লাস টাইমে দেখা হবে, সকাল 9:30টায়। আসসালামু আলাইকুম।